বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন, সিলেবাস এবং বুক রেফারেন্স সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম যে অধ্যায় অর্থাৎ বাংলাদেশের কৃষি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই প্রথম অধ্যায়কে আবার দুইটা পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। প্রথম যে পরিচ্ছেদ সেটা হচ্ছে বাংলাদেশের কৃষির ক্ষেত্র। আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশের কৃষির ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো এই পরিচ্ছেদে কিছু ছোট ছোট সংজ্ঞা রয়েছে, সেটা আজকে আমরা আলোচনা করব। যেমন কৃষির সংজ্ঞা, কৃষি শিক্ষা কী, ফসলের সংজ্ঞা, কৃষির ক্ষেত্র এর সংজ্ঞা, কৃষির ক্ষেত্র কী কী, মাঠ ফসলের সংজ্ঞা, মাঠ ফসলের বৈশিষ্ট্য এবং মাঠ ফসলের উদাহরণ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই চলে যাচ্ছে আমরা কৃষির সংজ্ঞা। কৃষি, এটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে এগ্রিকালচার। এই এগ্রিকালচার শব্দটি দুটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, এগার এবং কালচারা। এগার মিন্স ভূমি বা মাটি এবং কালচারা মিন্স চাষ করা বা পরিচর্যা করা। অর্থাৎ শাব্দিক দিক বিবেচনা করলে এগ্রিকালচার বলতে আমরা ভূমি চাষ করে ফসল উৎপাদন করাকেই বুঝে থাকি, কিন্তু বর্তমানে কৃষির সংজ্ঞা আরও ব্যাপক এবং বিস্তৃত হয়েছে। বর্তমানে শুধু ভূমি বা মাটি চাষ করে ফসল উৎপাদন করাকেই কৃষি বলি না আমরা, এর সাথে সংযুক্ত হয়েছে গবাদি পশু পালন, মৎস্য চাষ, পোলট্রি এবং সামাজিক বনায়ন। এখন আমি কৃষি শিক্ষা সংজ্ঞা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কৃষি শিক্ষা, এটার ইংলিশ হচ্ছে এগ্রিকালচার স্টাডিজ। সংজ্ঞা হিসেবে বলা যায় যে বিজ্ঞানের যে শাখায় ফসল উৎপাদন, গবাদি পশু পালন, মৎস্য চাষ, পোলট্রি পালন এবং সামাজিক বনায়ন সম্পর্কে আলোচনা করা হয় তাকেই আমরা কৃষি শিক্ষা বলে থাকি। কৃষি শিক্ষার বর্তমানে এর সাথে আরও যুক্ত হয়েছে বিভিন্ন উপকারী পোকা পালন, যেমন মৌমাছি চাষ, রেশম চাষ, লাক্ষা চাষ এবং চিংড়ি চাষ। এখন আমরা ফসলের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। ফসল বা ক্রপ বলতে আমরা কি বুঝি? ফসল হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকার লাভের আশায় মানুষ যখন কোনো উদ্ভিদ কিংবা প্রাণী কিংবা অন্য কোনো উপকারী পোকা চাষ করবে এবং তার থেকে আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে লাভবান হবে, তাকেই আমরা ক্রপ বা ফসল বলে থাকব। অর্থাৎ এই ফসল বলতে আমরা এখানে যেমন উদ্ভিদ গোষ্ঠীকে বোঝাই, অর্থাৎ বিভিন্ন ফসল বোঝাচ্ছি, তার সাথে বিভিন্ন প্রাণী যেমন গবাদি পশু, মৎস্য, পোলট্রি থাকবে এবং তার সাথে বিভিন্ন উপকারী পোকা যেমন মৌমাছি, রেশম, লাক্ষা, এগুলো ফসলের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা কৃষির ক্ষেত্রের একটা সংজ্ঞা বলবো। কৃষির ক্ষেত্র, কৃষির যে উপাদান বা শাখা রয়েছে তাকেই আমরা কৃষির ক্ষেত্র বলবো। এখন পরবর্তী যেই টপিক অর্থাৎ কৃষির ক্ষেত্র কি কি সেটা আমরা একটু বোর্ডে লিখব। কৃষির ক্ষেত্রের মধ্যে রয়েছে ফসল, এই ফসলের আবার দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে মাঠ ফসল
এবং অন্যটি হচ্ছে উদ্যান ফসল। আছে গবাদি পশু, আছে পোলট্রি, আছে মৎস্য এবং সবার শেষে হচ্ছে বনায়ন। অর্থাৎ কৃষির ক্ষেত্র বলতে আমরা যেই সেক্টরগুলোকে বুঝবো সেটা হচ্ছে ফসল বা ক্রপ, গবাদি পশু বা লাইভস্টক, পোলট্রি, মৎস্য বা ফিশারিজ এবং বনায়ন বা এফরেস্টেশন। এখন আমরা মাঠ ফসলের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। মাঠ ফসল বা ফিল্ড ক্রপ বা অ্যাগ্রোনমিক্যাল ক্রপ, এটা সংজ্ঞা হিসেবে আমরা বলবো যে সকল ফসল সাধারণত ব্যাপক ও বিস্তীর্ণ বড় জমিতে, নিচু এবং মাঝারি নিচু জমিতে তুলনামূলক কম যত্নের মাধ্যমে বেড়াবিহীন অবস্থায় চাষ করা হয় তাকে আমরা মাঠ ফসল বলবো। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ধান, গম, যব, ভুট্টা ইত্যাদি। এখন আমরা মাঠ ফসলের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। মাঠ ফসলের বৈশিষ্ট্যের মধ্যে আমরা সংজ্ঞা থেকেই কিছু পয়েন্ট বলতে পারি, যেমন আমরা বলেছি এটা বড় ব্যাপক বিস্তীর্ণ জমিতে চাষ করা হয়, তারপর সাধারণত নিচু এবং মাঝারি নিচু জমিতে চাষ করা হয়, তারপর হচ্ছে বেড়াবিহীন অবস্থায় চাষ করা হয়। এটার কিছু ব্যতিক্রমও রয়েছে, যেমন রাস্তার পাশের জমি, তুলনামূলকভাবে কম যত্নের প্রয়োজন হয়। সাধারণত মাঠ ফসলের বীজকে ছিটিয়ে বপন বা রোপণ করা হয়। সাধারণত মাঠের সমস্ত ফসলকে একত্রে বা সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়। মাঠ ফসলের ক্ষেত্রে মাঠের সমস্ত ফসল একত্রে পরিপক্ক হয় এবং একত্রে এদেরকে সংগ্রহ করা হয়। এটার কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন হচ্ছে তুলা। মাঠ ফসলগুলো সাধারণত একবর্ষজীবী হয়ে থাকে। এটার ব্যতিক্রম হচ্ছে চা, যেমন আমরা চা বাগানে যে চা গাছ দেখে থাকি, এটা আসলে কাইন্ড অফ বনসাই, অর্থাৎ এখানে টিমিংয়ের মাধ্যমে এটাকে ছোট করে রাখা হয়, কিন্তু এই ছোট গাছের বয়স কোনোটার 80, 90, 100 বছর পর্যন্ত হয়ে থাকে। মাঠ ফসলগুলোকে সাধারণত সেচ না দিয়েও চাষ করা যায়, তবে ব্যতিক্রম হচ্ছে বোরো এবং আমন ধান। মাঠ ফসলগুলো সাধারণত মৌসুমের শুরুতে দাম কম থাকে। তারপর হচ্ছে মাঠ ফসলের ক্ষেত্রে ফসলের উৎপাদন খরচ বেশি হয়, ফসল উৎপাদনের ঝুঁকি বেশি হয়ে থাকে। মাঠ ফসলগুলো সাধারণত আকারে ছোট এবং খাটো হয়ে থাকে। এর ব্যতিক্রম হচ্ছে আখ, পাট, ভুট্টা। মাঠ ফসলগুলোকে সাধারণত শুকিয়ে ব্যবহার করা হয়। এর ব্যতিক্রম হচ্ছে পাট এবং আখ। এখন আমরা মাঠ ফসলের কিছু উদাহরণ আলোচনা করব। মাঠ ফসলকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে থাকি, তো তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটি ছন্দর মতো করে নিজেই তৈরি করে নিয়েছি, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। পানীয়তে চিনি লাগে, গোখাদ্য, সবুজ সারে,
তেল, ডাল, দানা, আঁশ খেতে, নেই তো মানা। এটা শুধুমাত্র তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি এই ছন্দটুকু নিজেই তৈরি করেছি। যেমন প্রথমটা হচ্ছে পানীয়তে। পানীয় জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে চা এবং কফি। চিনি জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে আখ, সুগার বিট। গোখাদ্যের মধ্যে আছে বিভিন্ন ধরনের ঘাস, যেমন গিনি, নেপিয়ার, পাড়া, জার্মান ঘাস। সবুজ সারের মধ্যে রয়েছে ধইঞ্চা, শনপাট। তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে সয়াবিন, সরিষা, সূর্যমুখী, তিল, তিসি ইত্যাদি। ডাল জাতীয় ফসলের মধ্যে রয়েছে মুগ, মসুর, মাসকলাই, খেসারি। দানা জাতীয় ফসলের মধ্যে রয়েছে ধান, গম, যব, ভুট্টা। আঁশ জাতীয় ফসলের মধ্যে রয়েছে তুলা, মেস্তা পাট, ক্যানাফ। এছাড়াও আরও কিছু মাঠ ফসল রয়েছে, যেমন ওষুধি ফসল, যেমন আছে নিম, নিশিন্দা, তুলসী, বাসক। কিছু আছে নেশা জাতীয় ফসল, যেমন তামাক, পপি, গাঁজা। কিছু আছে শিল্প বা বাণিজ্যিক ফসল, যেমন পাট, তুলা, রাবার, তামাক ইত্যাদি। তো আজকের তোমাদের এই পরিচ্ছেদ যে সমস্ত রাইটারের বইয়ের আলোকে করা হয়েছে, আমি একটু রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। যেমন কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম, কৃষিবিদ ফরহাদ আহমেদ, প্রফেসর দেলোয়ার হোসেন হাওলাদার। এছাড়াও তোমরা অন্য যে কোনো বই থেকে এটা দেখে নিও। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন, সিলেবাস এবং বুক রেফারেন্স সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম যে অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের কৃষি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই প্রথম অধ্যায়কে আবার দুইটা পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। প্রথম যে পরিচ্ছেদ সেটা হচ্ছে বাংলাদেশের কৃষির ক্ষেত্র। আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশের কৃষির ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো এই পরিচ্ছেদে কিছু ছোট ছোট সংজ্ঞা রয়েছে, সেটা আজকে আমরা আলোচনা করব। যেমন কৃষির সংজ্ঞা, কৃষি শিক্ষা কি, ফসলের সংজ্ঞা, কৃষির ক্ষেত্র এর সংজ্ঞা, কৃষির ক্ষেত্র কি কি, মাঠ ফসলের সংজ্ঞা, মাঠ ফসলের বৈশিষ্ট্য এবং মাঠ ফসলের উদাহরণ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই চলে যাচ্ছে আমরা কৃষির সংজ্ঞা। কৃষি, এটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে এগ্রিকালচার। এই এগ্রিকালচার শব্দটি দুটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, এগার এবং কালচারা। এগার মিন্স ভূমি বা মাটি, এবং কালচারা মিন্স চাষ করা বা পরিচর্যা করা। অর্থাৎ শাব্দিক দিক বিবেচনা করলে এগ্রিকালচার বলতে আমরা ভূমি চাষ করে ফসল উৎপাদন করাকেই বুঝে থাকি, কিন্তু বর্তমানে কৃষির সংজ্ঞা আরও ব্যাপক এবং বিস্তৃত হয়েছে। বর্তমানে শুধু ভূমি বা মাটি চাষ করে ফসল উৎপাদন করাকেই কৃষি বলি না আমরা, এর সাথে সংযুক্ত হয়েছে গবাদি পশুপালন, মৎস্য চাষ, পোলট্রি এবং সামাজিক বনায়ন। এখন আমি কৃষি শিক্ষা সংজ্ঞা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কৃষি শিক্ষা, এটার ইংলিশ হচ্ছে এগ্রিকালচার স্টাডিজ। সংজ্ঞা হিসেবে বলা যায় যে বিজ্ঞানের যে শাখায় ফসল উৎপাদন, গবাদি পশু পালন, মৎস্য চাষ, পোলট্রি পালন এবং সামাজিক বনায়ন সম্পর্কে আলোচনা করা হয়
তাকেই আমরা কৃষি শিক্ষা বলে থাকি। কৃষি শিক্ষার বর্তমানে এর সাথে আরও যুক্ত হয়েছে বিভিন্ন উপকারী পোকা পালন, যেমন মৌমাছি চাষ, রেশম চাষ, লাক্ষা চাষ এবং চিংড়ি চাষ। এখন আমরা ফসলের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। ফসল বা ক্রপ বলতে আমরা কি বুঝি? ফসল হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকার লাভের আশায় মানুষ যখন কোনো উদ্ভিদ কিংবা প্রাণী কিংবা অন্য কোনো উপকারী পোকা চাষ করবে এবং তার থেকে আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে লাভবান হবে, তাকেই আমরা ক্রপ বা ফসল বলে থাকব। অর্থাৎ এই ফসল বলতে আমরা এখানে যেমন উদ্ভিদ গোষ্ঠীকে বোঝাই, অর্থাৎ বিভিন্ন ফসল বোঝাচ্ছি, তার সাথে বিভিন্ন প্রাণী যেমন গবাদি পশু, মৎস্য, পোলট্রি থাকবে এবং তার সাথে বিভিন্ন উপকারী পোকা যেমন মৌমাছি, রেশম, লাক্ষা, এগুলো ফসলের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা কৃষির ক্ষেত্রের একটা সংজ্ঞা বলবো। কৃষির ক্ষেত্র, কৃষির যে উপাদান বা শাখা রয়েছে তাকেই আমরা কৃষির ক্ষেত্র বলবো। এখন পরবর্তী যেই টপিক অর্থাৎ কৃষির ক্ষেত্র কি কি সেটা আমরা একটু বোর্ডে লিখব। কৃষির ক্ষেত্রের মধ্যে রয়েছে ফসল, এই ফসলের আবার দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে মাঠ ফসল এবং অন্যটি হচ্ছে উদ্যান ফসল। আছে গবাদি পশু, আছে পোলট্রি, আছে মৎস্য এবং সবার শেষে হচ্ছে বনায়ন। অর্থাৎ কৃষির ক্ষেত্র বলতে আমরা যেই সেক্টরগুলোকে বুঝবো সেটা হচ্ছে ফসল বা ক্রপ, গবাদি পশু বা লাইভস্টক, পোলট্রি, মৎস্য বা ফিশারিজ এবং বনায়ন বা এফরেস্টেশন। এখন আমরা মাঠ ফসলের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। মাঠ ফসল বা ফিল্ড ক্রপ বা অ্যাগ্রোনমিক্যাল ক্রপ, এটা সংজ্ঞা হিসেবে আমরা বলবো যে সকল ফসল সাধারণত ব্যাপক ও বিস্তীর্ণ বড় জমিতে, নিচু এবং মাঝারি নিচু জমিতে তুলনামূলক কম যত্নের মাধ্যমে বেড়াবিহীন অবস্থায় চাষ করা হয়, তাকে আমরা মাঠ ফসল বলবো। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ধান, গম, যব, ভুট্টা ইত্যাদি। এখন আমরা মাঠ ফসলের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। মাঠ ফসলের বৈশিষ্ট্যের মধ্যে আমরা সংজ্ঞা থেকেই কিছু পয়েন্ট বলতে পারি, যেমন আমরা বলেছি এটা বড় ব্যাপক বিস্তীর্ণ জমিতে চাষ করা হয়, তারপর সাধারণত নিচু এবং মাঝারি নিচু জমিতে চাষ করা হয়, তারপর হচ্ছে বেড়াবিহীন অবস্থায় চাষ করা হয়। এটার কিছু ব্যতিক্রমও রয়েছে, যেমন রাস্তার পাশের জমি, তুলনামূলকভাবে কম যত্নের প্রয়োজন হয়। সাধারণত মাঠ ফসলের বীজকে ছিটিয়ে বপন বা রোপণ করা হয়। সাধারণত মাঠের সমস্ত ফসলকে একত্রে বা সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়। মাঠ ফসলের ক্ষেত্রে মাঠের সমস্ত ফসল একত্রে পরিপক্ক হয় এবং একত্রে এদেরকে সংগ্রহ করা হয়। এটার কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন হচ্ছে তুলা।
মাঠ ফসলগুলো সাধারণত একবর্ষজীবী হয়ে থাকে। এটার ব্যতিক্রম হচ্ছে চা, যেমন আমরা চা বাগানে যে চা গাছ দেখে থাকি, এটা আসলে কাইন্ড অফ বনসাই, অর্থাৎ এখানে টিমিংয়ের মাধ্যমে এটাকে ছোট করে রাখা হয়, কিন্তু এই ছোট গাছের বয়স কোনোটার 80, 90, 100 বছর পর্যন্ত হয়ে থাকে। মাঠ ফসলগুলোকে সাধারণত সেচ না দিয়েও চাষ করা যায়, তবে ব্যতিক্রম হচ্ছে বোরো এবং আমন ধান। মাঠ ফসলগুলো সাধারণত মৌসুমের শুরুতে দাম কম থাকে। তারপর হচ্ছে মাঠ ফসলের ক্ষেত্রে ফসলের উৎপাদন খরচ বেশি হয়, ফসল উৎপাদনের ঝুঁকি বেশি হয়ে থাকে। মাঠ ফসলগুলো সাধারণত আকারে ছোট এবং খাটো হয়ে থাকে। এর ব্যতিক্রম হচ্ছে আখ, পাট, ভুট্টা। মাঠ ফসলগুলোকে সাধারণত শুকিয়ে ব্যবহার করা হয়। এর ব্যতিক্রম হচ্ছে পাট এবং আখ। এখন আমরা মাঠ ফসলের কিছু উদাহরণ আলোচনা করব। মাঠ ফসলকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে থাকি। তো তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটি ছন্দর মতো করে নিজেই তৈরি করে নিয়েছি, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। পানীয়তে চিনি লাগে, গোখাদ্য, সবুজ সারে, তেল, ডাল, দানা, আঁশ খেতে, নেই তো মানা। এটা শুধুমাত্র তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি এই ছন্দটুকু নিজেই তৈরি করেছি। যেমন প্রথমটা হচ্ছে পানীয়তে। পানীয় জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে চা এবং কফি। চিনি জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে আখ, সুগার বিট। গোখাদ্যের মধ্যে আছে বিভিন্ন ধরনের ঘাস, যেমন গিনি, নেপিয়ার, পাড়া, জার্মান ঘাস। সবুজ সারের মধ্যে রয়েছে ধইঞ্চা, শনপাট। তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে সয়াবিন, সরিষা, সূর্যমুখী, তিল, তিসি ইত্যাদি। ডাল জাতীয় ফসলের মধ্যে রয়েছে মুগ, মসুর, মাসকলাই, খেসারি। দানা জাতীয় ফসলের মধ্যে রয়েছে ধান, গম, যব, ভুট্টা। আঁশ জাতীয় ফসলের মধ্যে রয়েছে তুলা, মেস্তা পাট, ক্যানাফ। এছাড়াও আরও কিছু মাঠ ফসল রয়েছে, যেমন ওষুধি ফসল, যেমন আছে নিম, নিশিন্দা, তুলসী, বাসক। কিছু আছে নেশা জাতীয় ফসল, যেমন তামাক, পপি, গাঁজা। কিছু আছে শিল্প বা বাণিজ্যিক ফসল, যেমন পাট, তুলা, রাবার, তামাক ইত্যাদি। তো আজকের তোমাদের এই পরিচ্ছেদ যে সমস্ত রাইটারের বইয়ের আলোকে করা হয়েছে, আমি একটু রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। যেমন কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম, কৃষিবিদ ফরহাদ আহমেদ, প্রফেসর দেলোয়ার হোসেন হাওলাদার। এছাড়াও তোমরা অন্য যে কোনো বই থেকে এটা দেখে নিও। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।